এমন একটা প্রেশার ক্রিয়েট করে তোকে গ্রেফতার করতে হবে। তো গ্রেফতার করলে পরে তখন সে আদালত থেকে বেরিয়ে আসলে আবার সে ফ্রেশ হয়ে গেল। নাহিদ ইসলাম তার দলে লোক বাড়াইতে চাচ্ছে। বাজারে যখন একটা নতুন প্রোডাক্ট আসে, ওনার রহমতুল্লাহ ভাইয়ের একটা প্রোডাক্ট আছে বাজারে সাবান, ওনার একটা প্রোডাক্ট আছে বাজারে সাবান, আমি এখন একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম সাবান। এই যে আমার সাবানটা ব্যবহার করবে কেন? কারণ এই সাবানগুলো তো সব মানুষ ব্যবহার করে অভ্যস্ত। বাংলাদেশে তো রাজনীতি ছাড়া লোক দে আর ভেরি ফিউ ইন নাম্বার। তারপরে রাজনৈতিক দলে সক্রিয় না থাকলে কোনো না কোনো দলের পক্ষে থাকে মানসিকভাবে। তাই সেই হিসাব যদি করেন কেউই দলবিহীন নয় এরকম। এখন যদি ওইভাবে আমরা চিন্তা করি যে ভোটের সময় ভোট দেয়, তাহলে তো সে একটা পক্ষে ভোট দিবে, বাট সেটা সে দল না করে দিতে পারে ওই মুহূর্তে বিবেচনা করে। তাহলে তার সে দল থেকে যাদেরকে নিবে, মানে তার দল বড় করতে হইলে অন্য দিক থেকেই টানতে হবে। সেই টানার জন্য ওনারা কি মার্কেটিং শুরু করলো সেটা হলো ওনাদের বিষয়। আপনি বলেন আমাকে যে বাংলাদেশে যে রাজনীতি আমরা দেখে আসতেছি তাতে কোন দলের সাথে কখন সম্পৃক্ত হয় নাই আন্দোলনের নামে কিংবা জোট গঠনের নামে, তারপরে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি বাজারে 55 বছর চালু থাকলেও স্বাধীনতার বিপক্ষ শক্তিকে নিয়ে আন্দোলন করা কিংবা তাদেরকে ক্যাবিনেটে নিয়ে যাওয়া, এই সবই বাংলাদেশে আছে। যারা আছে তো সে তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি, তাহলে আপনি তারা কিভাবে রাখছেন? কথার কথা বলছি। সুতরাং আপনি যখন নতুন দল করবেন, দলের যখন প্রচার প্রসার করবেন, যেহেতু রাজনীতিক শখ আছে, তারা ওইভাবে আমন্ত্রণ জানাবেই, এইটাই স্বাভাবিক। কেন আমি বলি, যেমন ধরেন কিন্তু তাদের আন্দোলনে তো তাদেরকে আবার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগের, যারা এখন ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আর এই বিএনপির কার্যক্রম, মানে কি বিএনপির কার্যক্রম নিষিদ্ধ হয়? ছাত্রলীগের লোক যদি বিএনপিতে যোগ দেয়, ছাত্রলীগের লোক যদি ওনার দলে যোগ দেয়, ছাত্রলীগের লোক যদি এনসিপিতে যোগ দেয়, সে তো তখন ওই দল থাকতেছে না, সে তো তখন এনসিপি হয়ে যাচ্ছে, বিএনপি হয়ে যাচ্ছে, সুতরাং তখন সে রাজনীতি করতেছে। সেটা তো আরেকটা চাপ। কিন্তু তারা যখন ছাত্রলীগে ছিলেন তারা তো তখন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এমন লোকজন নিয়ে যে আবার যদি এনসিপিতে আসে, তাহলে তাদের মনে তো মানে প্রশ্নগুলো বঙ্গবন্ধুই রয়ে যাবে। এত সহজ প্রশ্ন করে ফেলেন আপনারা। তো বর্তমান রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর আদর্শের রাষ্ট্রপতি না, সে পার্লামেন্টে তা না তো। তো আপনি তো এই রাষ্ট্রপতি, সে কি করে ঘোষণা দিবে? সে দরকার কুইট করবে, আমি চলে যাব। এটা আদর্শগত, যে আপনি আদর্শগত প্রশ্ন করছেন, তো রাষ্ট্রপতির আদর্শ নাই? আদর্শ কোনো ফ্যাক্টর না, পজিশনটা ফ্যাক্টর। তার মানে আমি থাকলাম না রাষ্ট্রপতি, তো কি হবে? আপনার তো আমার তাড়ানোর দরকার নাই, আপনার আইডিওলজি বিসর্জন দিয়েছেন। আবার ভাইরা যে ইলেকশন করছে, সেখানে অন্য দল ত্যাগ করে তার দলে যোগ দিয়ে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করছে না? আপনি ওখানে আদর্শ খুঁজেন কেন? সব জায়গায় খোঁজেন। কিসের আদর্শ? কি আদর্শটা কিসের? এবার আসেন পার্লামেন্টে আপনি এই যে যারা আগে বিরোধী দল বলি, জামাত এনসিপি সবাই মিলে 11 দলীয় একটা জোট করলো না? তো তোমরা তো জুলাই চেতনার পক্ষে, মানে যেভাবে প্লেস করতে চাই আমরা, তাতে মনে হয় যে বিএনপি জুলাই চেতনার বিপক্ষে। আচ্ছা ভালো কথা, তোমরা তো জুলাই চেতনার পক্ষে, তোমাদের সেই জোরালো ভূমিকাটা কোথায়? এই জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, কিংবা গণভোটের ইয়েতে হয় নাই। আমি তো মিনমিন করে পার্লামেন্টে, মনে হয় যে পার্লামেন্টে আমার টিকে থাকাটাই বোধহয় জরুরি, বা প্রথম পার্লামেন্টে আসছি, 68টা সিট পাইছি, এটা যদি ভেঙে না যায়, এটা সুইটে গেলে আর 68টা সিট পাই কিনা। দিস ইজ নট দ্য ওয়ে। আমি উল্টা দিকে আসি, হ্যাঁ, তো বিএনপির দল নিয়ে সমালোচনা আছে, প্রধানমন্ত্রী কথা বলেন না, কম বলেন, তো আইনমন্ত্রীর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবটার কথা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো আমি একটা চৌকস লোক দিই, যে বোল্ডলি সে বলতেছে, সেই বোল্ডলি তো আমি পাল্টা একটা আক্রমণ দেখি না মানে সংসদের মধ্যে। উনি যে বোল্ডলি, আমি রাইট আর রঙের ব্যাখ্যায় যাচ্ছি না, উনি যে বোল্ডলি যে কথাগুলো বলে যাচ্ছেন, আমি তার অ্যাপ্রিসিয়েট করি, তার চলন বলন, বলার ঢং, পোশাক পরিচ্ছদ। কিন্তু বিরোধী দলে এরকম বোল্ডলি রিপ্লাই দিতে হবে না? আপনি যে বিরোধী দলে যাই খালি জুলাই চেতনা করছেন, এই যে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল হয়ে গেল, গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেল, দুর্নীতি দমন কমিশন বাতিল হয়ে গেল, মানবাধিকার কমিশন বাতিল হয়ে 2009-টা বহাল হইলো। সেটা কোনটা? আওয়ামী লীগের সময়ের করা। এটা নিয়েই তো খালি ওয়ার্কআউট করে বাইরে হয়ে যাবেন, তো কি আপনার কে দিকে আপনার রোলটা কোথায়? কনস্ট্রাকটিভ রোলটা আপনার তো মডিফাই করার, মানে সেটা আবার আলোচনার মাধ্যমে। আমি মডিফাই করে আসবেন কেন? আমি যদি সরকারি দলের বিপক্ষে তর্কটা করি, আপনি তো এখন অধ্যাদেশ হিসেবে এটা আইন বানাইতে পারতেন, পরে তো সংশোধন করা যায়। আপনি এখন করলেন না কেন? সেটার জন্য বিরোধী দলের ভূমিকাটা কোথায়? তো সরকার এবং তাদের ভিতরে জুলাই চেতনা ধারণ করতেছে তারা, তাহলে সেই বারুদটা কোথায়, সেই স্পিডটা কোথায়? তো আপনি তো এইভাবে পারবেন না।
আপনাকে সেই কনস্ট্রাকটিভ ওয়েতে জোরালো রোল প্লে করতে হবে। মানে এই কারণে কি সংসদে জোরালো রোল প্লে করতে না পেরেই তারা রাজপথে নামছেন? এখন আসেন, একটা রাজনীতি কারা করে, একটা সরকার বা একটা দেশের অনেকগুলা ব্যাপার থাকে। যেমন একটা সংবিধান থাকবে, থাকবে একটা সরকার, থাকবে একটা জনদাবি, থাকবে বিরোধী দল, সব থাকবে। এই সবার কাছেই সাথেই রাজনীতিটা থাকে। এখন আপনি আসেন, এই সংবিধানটা যুগে যুগে সময়ের তালে তালে পরিবর্তন হওয়া দরকার, হয়ও। ঠিক তেমনি একটা দাবি ছিল আমাদের জুলাইয়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, আজকে আমাদের সংবিধান সংস্কার হবে, পরিবর্তন হোক, বদল হোক, নতুন হোক, ইন দ্য নেম অফ রিফরমেশন, সেটার উপরে দাবি। পাশাপাশি থাকবে জনদাবি। আপনি খালি পার্লামেন্টে তো এই একটা বিষয় নিয়ে বসে থাকেন, জনদাবিও থাকতে হবে। জনদাবির মধ্যে কি আছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, তারপরে আপনার তেল নিয়ে সংকট আছে, আবার জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার, সেটাও জনদাবি। এই তিনে মিলে দুই পক্ষ মিলে কাজ করতে হবে, এবং দুই পক্ষ মিলে কাজ করতে হইলে যদি সংসদে বিষয় আদায় করতে হয়, তারা যেমন কথা বলবে, আবার সরকার 2/3 মেজরিটি পাইছে, এটা তো আলটিমেটলি অধিক ভোটে পাশ করতে হবে। সেটা সরকার যেদিকে থাকবে সেদিক যাবে, কিন্তু সেটা তাদেরকে সেই জোরালো স্টেপ দেখতে হবে। 1, 2 নম্বর, এই আন্দোলন এটা যদি সংসদের মধ্যে এটা পরিপূর্ণতা লাভ করতে না পারে, ঠিক করতে না পারে, তারা যদি বাইরে চলে যায়, ইতিমধ্যে তারা অনেক প্রোগ্রাম দিচ্ছে, সামনেও দিবে, সেক্ষেত্রেও সরকারের আবার একটা রোল আছে। কারণ আপনার ঘরের ছেলে বাইরে চলে যায় কখন? আমাদের সন্তান আছে, আমাদের সন্তান থাকলেও কিন্তু নানান দাবি করে, কিছু ছাড় দিয়ে ঘরে রাখতে হয়, আর নয়তো একেবারে বের হয়ে চলে যায়। এগুলোও মাথায় রাখতে হবে। ভাইস ভার্সা, দুই পক্ষের। বিরোধী দলের কাছ থেকে আমরা যৌক্তিক, জোরালো, এবং আমি মনে করি বিশেষ করে সংসদের প্রসিডিউর এবং দাবি দেওয়া আদায় করতে আরও অনেক লেখাপড়া এবং মনোযোগ তাদের দেওয়া উচিত, কারণ তারাও নতুন। হ্যাঁ, পক্ষান্তরে এদিকেও নতুন। এদিকে যদি আমি আইনমন্ত্রী দেখি, তিনি নতুন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীও নতুন, এবং উনি পার্লামেন্টের দায়িত্ব উনিও নতুন। হত্যা হয়েছে, এই শাপলা চত্বরে হত্যা হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, এগুলো তো নতুন কিছু না। মানে এটা সবার জানা। যেই কথাটা রতন ভাইরা বলতেছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি। সেই হিসাব যদি আপনি করেন, তাহলে ন্যাচারালি মনে হয় যে হ্যাঁ, দলটা নিষিদ্ধ করা উচিত। কারণ আমরা তো ওই সময় অনেক টকশো করছি, আওয়ামী লীগের বহু লোক আছে, রতন ভাইরাও টকশো করছেন, আওয়ামী লীগের বহু লোক ওই টকশোতে আসছে। কেউ কিন্তু এসে গুণাক্ষরেও বলে নাই যে সরকারের এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না। সরকার যেটা করছে বা শেখ হাসিনার নেতৃত্বে যেগুলো হয়েছে, একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাই সমর্থন করছে। সেই হিসাব করতে গেলে বোঝা যায় যে হ্যাঁ, এরকম একটা দলের রাজনীতি করা উচিত না। এখন আমি যেহেতু রাজনীতিবিদ না, আমি যদি দেখি ইউনূস সরকার সাহেবের সময় যখন এই দলকে নিষিদ্ধ করার প্রথম মাসে এই দলটাকে নিষিদ্ধ করার, তো নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই। এবং আজকে রহমতুল্লাহ ভাই যারা, ওনাদের দলও বলছিল যে আমরা কোনো রাজনৈতিক দল এইভাবে নিষিদ্ধ করতে প্রজ্ঞাপনের মধ্যে করতে চাই না, এটা জনগণের সিদ্ধান্ত নিবে, বা এটা পক্ষপাতী ওনারা না। ফাইনালি উনি একটা মধ্যপথে গেছে। সেই মধ্যপথটা কি? মানে রাজনীতির নিবন্ধন বাতিল হয় নাই, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড উনি স্থগিত রাখছেন, নিষেধাজ্ঞা জারি করে রাখছেন। ফাইন, সেইভাবেই আছে। কিন্তু সেদিন তারা বিরোধিতা করছেন এটার। এখন ওই যুক্তিতে যদি বলি রহমতুল্লাহ ভাইদেরকে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী একটা দল, গণতন্ত্র আদর্শ আপনার ভিতরে লালন করেন, জনগণের অধিকার চান, ইনক্লুসিভ নির্বাচন যদি চান, তাহলে ওনাদের উচিত ছিল এইটাকে নিষিদ্ধ না করা, ক্ষমতাসীন যারা। তাহলে এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট মানেই কিন্তু টু সাম এক্সটেন্ট এটাকে বলা হয় ইমোশনকে গুরুত্ব দিতে হয়। তাই এই যে ইমোশনকে গুরুত্ব দিয়ে আপনাদের যৌক্তিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করলেন, কর্মকাণ্ড নিষিদ্ধ আপনারা যে করতে চান না সেটা বোঝা যায়, যেহেতু রাষ্ট্রপতি এখনো তাদেরই রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে, অথচ ওনার দলে যোগ্য, অত্যন্ত যোগ্য, আমার দেখা মতে 3-4 জন প্রার্থী আছে যারা রাষ্ট্রপতি হতে পারেন। তাহলে ওই যে সেন্টিমেন্টের গুরুত্ব যেভাবে দিচ্ছেন, একইভাবে উচিত ছিল সংসদে সেই জুলাই সনদের গুরুত্ব দেয়া। জুলাই সনদের গুরুত্ব, ওটা একটা সেন্টিমেন্ট। সেক্ষেত্রে আবার আমরা বক্তব্য পাই যে ইমোশন দিয়ে দেশ চলে না, ইত্যাদি ইত্যাদি। তাই সেই বিবেচনায় যদি আমি বলি, তাহলে এটা গ্রহণযোগ্য না। মানে আমি চাই যে তাদের উচিত ছিল, কিন্তু এখানে তারা তাদের স্বার্থ দেখছে ইন দ্য নেম অফ সেন্টিমেন্ট। আবার জুলাই সনদ বাস্তবায়ন করলে কি হয়, যে আপনার ক্ষমতাটা শেয়ারিং হয়ে যায়। যেমন রতন ভাই একটা কথা বলছে, শুধু একটা করেন না, এই যে বিচারক নিয়োগ অধ্যাদেশ বা পৃথক বিচারকের যে সচিবালয়টা, এই একটা কাজ যদি শুধু করে, আমি রহমতুল্লাহ ভাইদেরকে বলি, সবারই বলি, পুরো দেশকে বলি যে আপনি একটা কাজ করেন, একটা জায়গায় আমরা থাকি, সেটা কি, যে বিচার বিভাগটাকে যদি আমরা আলাদা করতে পারি, তাহলে কি হয়,
সম্পূর্ণ স্বাধীনভাবে যদি সে কাজ করতে পারে, তাহলে কি হবে, আমাদের সবার একটা লাস্ট ভরসা থাকবে যে আমি যদি রতন ভাইয়ের উপরে জুলুম করি বা রহমতুল্লাহ ভাই যদি আমার উপরে জুলুম করে, তাহলে আমরা ফাইনালি কোর্টে গিয়ে একটা রেমেডি পাইতে পারি, যদি কোর্ট নিজে ফিল করে যে আমি 100% স্বাধীন। কিন্তু যখন আপনি এই অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন, তখন কি হলো, বিচার বিভাগটা আলটিমেটলি নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে যাচ্ছে, তাদের আন্ডার কমান্ড হয়ে যায়। তখন এই নির্বাহী বিভাগের যারা এই যে মন্ত্রী থাকবেন, তারা যখন কোর্ট কাছারি অঙ্গন দিয়ে হাঁটবেন বা কোথাও কোনো কথা বলবেন, ওই বিচারকের মাথায় শুধু ঘুরবে আমার নিয়োগকর্তা নির্বাহী বিভাগ, আমার নিয়োগকর্তা নির্বাহী বিভাগ। আর যদি সে সম্পূর্ণ স্বাধীন থাকতে পারতো, তাহলে একটা কথা, এই যে নির্বাহী বিভাগের অধীনস্থ মানসিকভাবে তৈরি করে দিলাম, তাতে কিন্তু আপনি সঠিক গণতন্ত্র ফেরত আসা কঠিন, মানবাধিকার ফেরত আসা কঠিন। কেননা কিন্তু আরেকজন যদি কিছু করে, সরকার যদি কেউ কিছু করে, তাহলে ওইটা বেঠিক, এবং তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, নির্লজ্জভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে এখন একটা রাজনৈতিক সংস্কৃতি পরিণত হয়েছে। একটি ঘটনা হতে চাই যে গাজীপুরের একটি মসজিদের ইমামের মেয়েকে কেন্দ্র করে জামাতের আমির একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি বলেছেন যে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের উপর বর্বরোচিত হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে তিনি উল্লেখ করেছেন। তিনি দাবি করেন ওই ছাত্রীকে অপহৃত করা হয়েছে। প্রকৃত ঘটনাটা কি আসলে আপনার জানা আছে বা এটা না, কি? এটা সবাই জানে, সবাই জানে। বিষয়টা হচ্ছে যে জামাতের আমির বললেই যদি আপনি শেষ করে দেন, তাহলে তো এটা দুঃখজনক। সে তো শুধু জামাতের আমির না, উনি বিরোধী দলীয় নেতা, ওনার একটা অবস্থান আছে। উনি যদি যে কোনো জিনিস নিয়ে ওই নিচের লেভেলের কর্মীদের ভাষায়, কর্মীদের মতো করে স্ট্যাটাস দেন, তাহলে তো সেই জিনিসটা নিয়ে মানুষ খুব কষ্ট পায়। আমরাও রাজনৈতিক কর্মী হিসেবে কষ্ট পাই। গোটা দুনিয়া জানে যে ইমাম সাহেবের কন্যা হয়েছে, কি হয়েছে, একজন মানুষের কন্যা এবং একটা ছেলে, তাদের সমস্ত জায়গায় প্রচারিত হয়েছে, তারা বিয়ে করেছে, অপ্রাপ্ত বয়স্ক, বাংলাদেশে আইন অনুযায়ী সেটা কোর্টের ব্যাপার। তারা বিয়ে করেছে, বাধ্য হয়ে ইমাম সাহেব তাকে ঘরের দরজা বন্ধ করে রাখছে, তালা ঝুলানো ছিল। সেখান থেকে ছেলে এসে তার মানে শরীয়ত অনুযায়ী বিয়ে করা যায়, সেই বিয়ের বউকে সে নিয়ে গেছে। এখন এটা দিয়ে যদি আপনি বিএনপিকে দায়ী করেন, সরকারকে দায়ী করেন, সেটা বিরোধী দলীয় নেতা পর্যন্ত যদি বিবৃতিতে আনেন, কোথায়? আপনি এই যে রাজ্জাকি ভাই বললেন যে আপনি নতুন বন্দোবস্তের বাংলাদেশে মানুষ যে বিরোধী দলের যে ভূমিকাটা, দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছিল, শুধু তাই না, এই যে আপনার বলায় যে মেয়েটা যে করলো, সেই জন্য তো সারা পার্লামেন্ট আপনার করে ফেললো। আপনার এই যে বিরোধী দলীয় চিফ হুইপের ঘটনা নিয়ে যে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছে, সেই জন্য করেছে। বিরোধী দলের চিফ হুইপ, সরকার দলীয় চিফ হুইপ, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমার এইটার কারণে যদি হয়ে থাকে, আমি অনুরোধ করবো তাকে যাতে এই ব্যাপারে কোনো ব্যবস্থা থাকে, তাকে মুক্তি দেওয়া হোক। এরপরও আপনারা ঘায়েল করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে এই যে ধরেন আপনার সংসদে আপনার কি হট্টগোল, সংসদের কেনাকাটা নিয়ে চরম দুর্নীতি হয়েছে, সেখানে সংসদ থেকে বলা হয়েছে, স্পষ্ট বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এটা হয়েছে, এই ধরনের আলোচনা এসছে, অর্থাৎ তার বিল পেড করা যাবে না, বন্ধ করে দেওয়া যায়। আপনি প্রশংসাটাও করা শেখেন না। আপনি নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন, সেখানে আপনি এই যে প্রধানমন্ত্রী মানে সংসদে উনি নির্বাচিত হওয়ার পরে ওই একটা সিট পেয়েছেন, তার বাড়িতেও গিয়ে যে হাজির হলেন, কই? এই বিষয়ে তো একটু প্রশংসা কারো কাছ থেকে শুনলাম না। উনি যে টোটাল প্রোটোকলগুলি বন্ধ করে দিয়ে, এই যে পলিটিক্সেরই একটা অংশ, যে বিষয়ে একমত হবে না সে বিষয়ে ওয়াকআউট করার একটা মানে সংসদীয় বিধানই আছে। আপনারা জানেন যে এই পার্লামেন্টটা বিএনপির পক্ষে এত পরিমাণ সংসদ সদস্য আছে যে কেউ যদি ওয়াকআউট করে অথবা পার্লামেন্টে নাও যায়, তাহলে পার্লামেন্টের সবচেয়ে বড় যে কাজটা, সংবিধান সংশোধনের মতন প্রয়োজনীয় মেজরিটি তারা আছে। ফলে এটা জেনেই কিন্তু এই পার্লামেন্টে এখন তাদের ভূমিকা পালন করতে হবে। ফলে এখানে গলার জোর বা গায়ের জোর বা হা জয়যুক্ত হয়েছে বা না বিজয়ী হয়েছে, এই জায়গায় পার্লামেন্টে আসলে নাই। এখন পার্লামেন্টে থাকতে হবে একটা যুক্তির লড়াই, পার্লামেন্টে থাকতে হবে একটা নৈতিক লড়াইয়ের জায়গা হতে হবে, যাতে যে একটা নীতিগত কথা আমরা ওখানে বলেছি, সেই নীতিগত কথাটা ওখানে পরাজিত হলো, মানুষ মনে করবে সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা নীতিকে পরাজিত করা হলো, তখন না জনমনে একটা রাজনৈতিক ছাপ পড়বে। কিন্তু পার্লামেন্টে যদি অসত্য তথ্য দেওয়া হয়, পার্লামেন্টে যদি উত্তেজনা তৈরি করা হয় এবং বলা হয় যদি পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে তারা একটা হুঙ্কার দিচ্ছেন, এটা তো দিতেই পারেন। রাজনৈতিক দল তো মাঠে ময়দানে হুঙ্কার দেবেই, রাজনৈতিক দলের কাজই তো এটা। যে আজকে যে তেলের দামটা বাড়ানো হলো, এই তেলের দামটা বাড়ানোর যৌক্তিকতা কি, এটা নিয়ে কি রাজনৈতিক দল প্রশ্ন তুলবে না? বাসের ভাড়া কত বাড়ানো উচিত, সেটা কি রাজনৈতিক দল কথা বলবে না? সিন্ডিকেট করে কেন একদল মানুষ তেল মজুত করছেন আর আরেক দল মানুষ
আতঙ্কিত হয়ে কিনছেন, এই ব্যাপারে সরকারের ভূমিকা কি, সেটা নিয়ে কি মানুষ প্রশ্ন তুলবে না? এটা কোথায় তুলবে? সব কি পার্লামেন্টে উঠবে? কিছু প্রশ্ন তো এই আপনার টক শোতে হবে, কিছু টক শোতে হবে, কিছু রাস্তায় হবে, কিছু ঘরে হবে, এমনকি বাসে আলাপচারিতাও হবে এবং এই তর্ক বিতর্ক হবে। এটাই তো রাজনীতি। ফলে আমরা এখানে শুধু একটা জিনিস দেখতে চাই যে কোনো একটা দ্বিমত করার কারণে কারো কল্লা কেটে ফেলা হবে, কাউকে হত্যাযোগ্য বানিয়ে ফেলা হবে, ওই জায়গা থেকে দেশটা যেন বেরিয়ে আসে। এখন আমাদের দেশে তো দুটো সমস্যা রয়েছে। একটা হলো যে কারো বিরুদ্ধে একটা মানহানিকর কথা বলা যায়, গায়ের জোর থাকলে আপনি সবই বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে আক্রমণ করা যায়। তৃতীয় কথা হচ্ছে যে একটা বিষয় বলেছি তো কি হয়েছে, এই সংস্কৃতি চালু হয়েছে, করেছি তো কি হয়েছে, এই যে একটা সংস্কৃতি চালু হলো, তার মানে দায়বদ্ধতার জায়গা কোথায় আসলো? রাজ্জাক ভাই একটা কথা বলছেন যে আদর্শ কোথায়, আদর্শের চাইতে পজিশন বড়। আচ্ছা, আদর্শের চাইতে যদি পজিশন বড় হয় তাহলে তো শেখ হাসিনা ঠিক কাজই করতেন। তিনি তার পজিশন থেকে ঠিক জায়গায় ছিলেন, তিনি তার পজিশন ছিল, ক্ষমতা ছিল, 288 জন পার্লামেন্ট মেম্বার ছিল তার। তা দিয়ে কি সব যুক্তিসঙ্গত হয়েছিল? তা দিয়ে কি সব ন্যায়সঙ্গত হয়েছিল? বলে ওই ইতিহাসটা আমাদের মাথায় রাখতে হবে না? মানুষ কিন্তু সবসময় খেয়াল করবেন, একটা যুক্তি সবসময় শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় না, যুক্তিটা ক্রমাগত শক্তি সঞ্চয় করে। ফলে এই যুক্তিটা যে শক্তি সঞ্চয় করে তার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে যাতে সেই যুক্তির পক্ষে কথাটা বলা যায়। তা আমরা মনে করি যে আমাদের অভ্যুত্থানের মধ্যে দিয়ে, অভ্যুত্থানের চেতনা ছিল এইটাই যে আমরা অন্যায়কে অন্যায় বলার জন্য একটা পরিবেশ থাকবে, আর অযৌক্তিককে অযৌক্তিক বলার একটা পরিবেশ থাকবে। এখন জুলাইয়ের চেতনা এক জিনিস, আর জুলাইয়ের সনদ আর এক জিনিস। সনদের মধ্যে কিন্তু পরস্পর বিরোধী অনেক কথা আছে। ফলে সনদ বাস্তবায়ন করার যারা কথা বলছে তাদেরকে বলতে হবে যে বিষয়ে আপনাদের দ্বিমত আছে সেটা কীভাবে বাস্তবায়ন করবেন। কিন্তু জুলাইয়ের চেতনা যদি বলি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা, আমরা সবাই মিলে না ওই কোটার নামে একটা স্বজনপ্রীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তাহলে আমরা কেন ক্ষমতায় থাকলে আবার সেই কাজটা করতে চাই? কেন আমরা ক্ষমতায় আসতে না আসতেই ডিসি নিয়োগে, ডিসির বদলিতে টাকার খেলা খেলতে চাই? সেগুলোকে আমরা দেখবো না? তার মানে কি যাকে শত্রু জ্ঞানে নিন্দা করেছি তার সংস্কৃতিটা নিজেই ধারণ করলাম? তার মানে মানুষ কি তাহলে বলবে এটাকে সুযোগের সন্ধানে ছিলাম, আন্দোলনের নৈতিকতায় ছিলাম না? তো এই বিষয়গুলো বারবার এখন আলোচনায় আসবে। আমরা মনে করি এবারের অভ্যুত্থান অন্তত একটা আলো ফেলেছে মানুষের মনের মধ্যে যে একটা সরকার ক্ষমতাসীন হলে তাকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 নির্বাচনের পরে মানুষ ভেবেছিল এই নির্বাচন যদি 29 সালে হয় তাহলে এই সরকার ক্ষমতা থেকে যাবে না। ফলে নির্বাচনের পথে এই সরকার ক্ষমতা থেকে যাবে না বলেই তো অভ্যুত্থানটা অনিবার্য হয়ে উঠেছিল। আসলে কথা কেন বলা হচ্ছে? চাইলে কি আর একটি অভ্যুত্থান হতে পারে? অভ্যুত্থানের কথা তো বলতেই পারে। অভ্যুত্থানের কথা বলার পরে আমরা 5 বছর পরে অভ্যুত্থান হতে পারে, 10 বছর পরে হতে পারে। অভ্যুত্থানটা টাইম দেয়নি তারা। ঠিক আছে, তারা অভ্যুত্থানটা করবেন কেন সেটা যে যুক্তিসঙ্গত হলে অবশ্যই মানুষ নামবে। খেয়াল করে দেখুন, ছোট্ট একটা কথা বলি, বলা হয়েছিল এই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আমরা সেটা আপলোড করি। শেষ পর্যন্ত সরকার কি বললেন, একটা হিসাব দিলেন, 844 জন। এবং কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। 844 জন। এই যারা সেটা আগস্টের 8 তারিখ পর্যন্ত 844 জন ছিল। এখন সংসদে বিরোধী দলীয় নেতা বললেন তিনি 1200 জনের বাসায় গিয়েছেন। এটা কিভাবে সম্ভব? সরকারি হিসাবে যদি 843-44 জনের মানে জুলাই অভ্যুত্থানে নিহত হয়, তিনি বলছেন আমি ফিজিক্যালি 1200 জনের বাসায় গিয়েছি। তাহলে এটা কেমন করে সম্ভব? এটা হলো এক। তাহলে মানে এগুলো কি মানুষ প্রশ্ন করবে না? তাহলে কি সংসদে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা যায়? 2 নম্বর দেখুন, কথায় কথায় একটা মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রশ্ন তোলা হয়। 55 বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার শহীদদের নিয়ে প্রশ্ন তোলেন, আর 2 দিন আগে যে গণ অভ্যুত্থান হলো সেই গণ অভ্যুত্থানের যে মানুষ তার তালিকায় ঠিক মতো করতে পারেননি এখনো। তার মধ্যে 40-45 জন নাকি শহীদ ফিরে এসেছে আবার। তাহলে এগুলো তো খেয়াল করতে হবে। তার মানে আমরা 24 দিয়ে 71-কে নাই করে দেওয়ার একটা রাজনীতি কিন্তু এখানে হয়েছিল। মানে 71 মানে কেন হচ্ছিল মানে হচ্ছে ওই যে 71 সালের যে মুক্তিযুদ্ধটা সবাই অনেকে যে মেনে নিতে পারে নাই, তারা সবসময় একটা অজুহাত খুঁজেছে কোন অজুহাতে মুক্তিযুদ্ধটাকে মেলাইন করা যায়, কালিমালিপ্ত করা যায়। অথচ বলা উচিত ছিল মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব, আর অভ্যুত্থান হচ্ছে আমার বিকাশের প্রক্রিয়া। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছি, আর অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথে আমি অগ্রসর হব। আমরা আরও বেশি গণতান্ত্রিক, আরও বেশি আধুনিক, আরও বেশি মানে মানবিক সমাজ তৈরি করব। কিন্তু অভ্যুত্থানের পরে সেই জায়গায় যাওয়ার পরিবর্তে 71-কেই ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এগুলো একটু খেয়াল করবেন, এটাও কি নতুন বন্দোবস্তের অংশ ছিল কিনা? আজকে যে সংসদে যে আলোচনাগুলো হওয়া দরকার সেই আলোচনাগুলো হচ্ছে না কেন? ইরান যুদ্ধে বাংলাদেশের ভূমিকা কি হবে, সংসদে এটা আলোচনা হচ্ছে না কেন? অথবা সেই আলোচনা যে তেলের সংকট সেটা কিভাবে মোকাবেলা আলোচনা হচ্ছে না কেন? সেটাও কেন আলোচনা হচ্ছে? কেন আজকে
মানে আমাদের একটা নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, তার 72 ঘন্টা আগে এমন একটা চুক্তি করা হলো যে চুক্তির ফাঁদে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত সে আটকা পড়ে থাকবে। যে আমি সেটা নিয়ে গোপন কোনো চুক্তি নিয়ে সেটা নিয়ে তো কোনো আমি কথা হলো ফিরবো না, আপনার কাছে। নাকি এগুলোকে আড়াল করার জন্যই আমি আপনার কাছে এই বিষয়ে ফিরবো। নতুন করে আরেকটা অভ্যুত্থানের বিষয় কথা আপনার বলে কাছে- ওই সমস্ত বিষয়কে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? যে এই বিষয়ে নিয়ে আমি আপনার কাছে আসবো। তার আগে আপনি যেটা বলছিলেন যে কিছুদিন আগে যে অভ্যুত্থান হলো সেটা শহীদদের তালিকায় ঠিক পর্যন্ত করা হলো না। আমরা দেখছি মদ্যপানে মৃত্যু হয়েছে, সেটি আবার শহীদের তালিকায়, জুলাই অভ্যুত্থানের শহীদের তালিকায় ঢুকানো হয়েছে, এমন ঘটনাও কিন্তু সেটা আপনি ঘটেছে। বলতে পারেন, কিন্তু সেটা আমি বলতে পারবো না। আমরা বাসদের পক্ষ থেকে এটা বলি, কালকে আমাকে ট্যাগ দিয়ে দেওয়া হবে। ফলে আমরা কিন্তু খুব বড় বিপদে আছি, বুঝছেন? না না, মদ্যপান মদ খেয়ে মারা গেছেন, তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি নিয়ে সমালোচনা হয়েছে। জনাব আবু হেনা রাজ্জাকে আপনার কাছে একটু আসতে চাই যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি যে আইনে পরিণত হলো, এটি আপনি কিভাবে দেখছেন? শুনুন, আপনি যদি শুধু আওয়ামী লীগ যে গত 15 বছরের অ্যাক্টিভিটিস সেটা যদি আপনি ধরেন, এই আওয়ামী লীগ আয়নাঘর বানাইছে, এই আওয়ামী লীগ এর সময় 57 জন বিডিআর অফিসার, সেনাবাহিনীর অফিসার